আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি অধ্যায় ৩ সংখ্যা পদ্ধতি পর্ব ১ নিয়ে। আমরা এখন জানব সংখ্যা পদ্ধতির পরিচিতি। সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? যে পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করা হয়, সংখ্যাকে লেখা হয়, সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো আমরা যেভাবে সংখ্যা লিখি, যেমন এখানে একটা সংখ্যা 420, 432। এই 432 সংখ্যাটা কি? 420 হোক আর 432 হোক, এটা কি হয় যে একটা সংখ্যা, এটা একটা সংখ্যা পদ্ধতিতে লিখি। আমরা যে সংখ্যা পদ্ধতিতে লিখি সেটা কি? সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যাতে 10টা আলাদা আলাদা ইউনিক অঙ্ক থাকে। যেমন 0 থেকে কি 9 পর্যন্ত। 9-এর পরের অঙ্কটা কি? 10 হয়। 10টা কিন্তু 1 আর 0-র সংমিশ্রণে হয়, সেটাকে দেখতে কিন্তু আলাদা লাগে না। তাহলে আলাদা আলাদা অঙ্ক আছে 10টা। তাহলে এটা একটা সংখ্যা পদ্ধতি, যেটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করি। শুধুমাত্র এই সংখ্যা পদ্ধতি যে সব কিছু প্রকাশ করে তা কিন্তু না। সংখ্যা পদ্ধতি আরও বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এটা আমাদের ভাষায় ব্যবহার হয়, কিন্তু কম্পিউটারের ভাষায় ব্যবহার হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। অক্টাল পদ্ধতি এবং হেক্সাডেসিমাল পদ্ধতি তিনটাই কম্পিউটারে ব্যবহার করা হয়। তবে কম্পিউটারের মেশিন কিন্তু বুঝতে পারে শুধুমাত্র বাইনারি। তাহলে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি কিন্তু দুই প্রকার হইতে পারে। এতক্ষণ যে সমস্ত সংখ্যা নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা সংখ্যারই কিন্তু স্থানীয় মান আছে। যেমন ধরো এখানে 32, 32-এর 2 এটা কিন্তু একক। তারপরে 3 হচ্ছে দশক, 4 হচ্ছে শতক। এর দ্বারা আমরা বুঝতে পারি কি, যে সংখ্যাটা কত পর্যায়ে আছে। এটা এককের স্থানে থাকা মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কের ভিতরেই থাকা। দশক মানে 99 পর্যন্ত, যে কোনো অঙ্ক, যে কোনো সংখ্যাই হচ্ছে দশক। তারপরে শতকের ঘর, এখানে আমরা শতক পর্যন্ত সর্বোচ্চ স্থানীয় মান দেখা যাচ্ছে। এর অর্থ দাঁড়ায় যে এই সংখ্যাটা শতকের ঘরে আছে, অর্থাৎ এটা শতের ভেতরে। সেটা 900 পর্যন্ত, 999 পর্যন্ত হইতে পারে। তাহলে এটা 432। কিন্তু এখানে দেখো রোমান সংখ্যা পদ্ধতিতে XIX, এখানে যদি একক দশক শতক দেওয়া হয়, তার মানে এটা কিন্তু শতকের ঘরে থাকার কথা, অথচ এটার দ্বারা শুধুমাত্র 19 বোঝায়। তার মানে এই জায়গাতে আমি একক দশক শতক দ্বারা আসলে এটা কত পর্যায়ে আছে এটা আমরা বুঝতে পারতেছি না, কততম মানে রয়েছে সেটা বুঝতে পারছি না। এখানে স্থানীয় মান অকার্যকর, এই জন্য এটাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এটাকে স্থানিক, যেখানে স্থানীয় মান কাজ করে সেটা হচ্ছে স্থানিক, আর যেটাতে স্থানীয় মানের কোনো কাজ নেই সেটা হচ্ছে অস্থানিক। এখন দেখো যে আমরা সংখ্যা পদ্ধতিতে ডেসিমালে 9টা অঙ্ক ব্যবহার করি। এই 9টার পরে যদি আমরা কোনো সংখ্যা লিখতে চাই তখন কি করতে হয়? 9-এর পরে 10, 10টা কী করতে হবে? যে 0-র পরে যে সংখ্যাটা আছে, 0-র পরে যে অঙ্কটা আছে, সেই অঙ্কের সাথে শূন্য বসায় দিই, 10। তারপরে কি করি? সেই 1-এর সাথে আবার 1 বসাই, সেই 1-এর সাথে আবার 2 বসাই। এভাবে 20 পর্যন্ত, 20-এর আগ পর্যন্ত চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত 1-এর সাথে 9 না দেওয়া হয়েছে। তারপরে আবার 2-এর সাথে একইভাবে চলতে থাকে। তাহলে আমরা অক্টালে কি করতে পারি? বাইনারির একটু পরে বোঝো। অক্টালে আমরা কি করি? এখানে 1 থেকে 7 পর্যন্ত তো দেওয়া আছে, 7-এর পরের সংখ্যাটা কি হইতে পারে? 7-এর পরে তো আর 8 লিখতে পারবো না, 9 লিখতে পারবো না, 10 লিখতে পারবো না। 10 তো ডেসিমালেও লেখা যায় না আলাদা করে, সেটাকে এই অঙ্কগুলোর ভিতরে নিতে হচ্ছে। তাহলে অক্টালে কি করতে হবে? 7-এর পরে, এখানে আমরা 9-এর পরে যেই কাজটা করলাম, এখানে 7-এর পরে একই কাজ করব। তাহলে 7-এর পরে
এই যে দ্বিতীয় নাম্বার যে অঙ্ক আছে সেই অঙ্কটা সাথে 0, এটা হইলো কিন্তু 8। এটা আমাদের ভাষায় এটা কিন্তু 8। কেন 8টাকে 10-এর মতো লাগছে? কারণ হচ্ছে এখানে 7-এর পরে 8কে প্রকাশ করার মতো কোনো সংখ্যা নেই, এই জন্য এটাই কিন্তু আমাদের ডেসিমালের ভাষায় এটা হচ্ছে 8। 9 কীভাবে লিখবো? 9 লিখবো 1-এর সাথে 1 দিয়ে। 10 কীভাবে লিখবো? 1-এর সাথে 2 দিয়ে। এটা কিন্তু দেখতে 12 লাগছে, কিন্তু ডেসিমালের ভাষায় এটা কিন্তু 10 হয়। তারপরে হেক্সাডেসিমালে দেখো, আমাদের সংখ্যা পদ্ধতিতে 9 পর্যন্ত ছিল, 9-এর পরে আর ইউনিক কোনো অঙ্ক ছিল না। দেখো হেক্সাডেসিমালে কিন্তু 9-এর পরে আবার ইউনিক আরেকটা অঙ্ক আছে, এ। এটা 10, এটাকে 10 রিপ্রেজেন্ট করে। তারপরে এটা 11, এটা 12, এটা 13, এটা 14, 15। তার মানে 15 পর্যন্ত আলাদা আলাদা অঙ্ক ব্যবহার করে হেক্সাডেসিমাল। এর পরে গিয়ে তার অঙ্ক শেষ হয়ে যায়। তখনকার ধাপ কি? এখানে 9-এর পরে যেই কাজ হয়েছিল এখানে এফ-এর পরে কিন্তু সেই কাজ করতে হবে। তাহলে কি? এফ-এর পরে 1, এরপরে 0, তারপরে 1 1, তারপরে 1 2। তাহলে এটা 15, এটা কিন্তু 16, এটা 17, এটা 18 আমাদের ভাষায়। আমাদের পদ্ধতি অনুযায়ী এটা কিন্তু 16, দেখতে 10-এর মতো লাগছে। তাহলে একইভাবে বাইনারিতে আমরা কি করতে পারি? বাইনারিতে 0 আর 1 দুইটাই আছে, এর বাইরে কিন্তু কিছু নাই। তাহলে 1-এর পরের ধাপে কি হবে? 1-এর পরের ধাপেই আবার এই 1টা নিব, 0 নিব, 10। 1-এর পরের ধাপেই কিন্তু এটা আসলো। তার এটা দ্বারা কিন্তু আমাদের ভাষায় 2 হয়, 0 1 তারপরে 2। কিন্তু 2কে প্রকাশ করার মতো তাদের যেহেতু সংখ্যা নেই, সেহেতু এই 1-এর সাথে আবার 0 যুক্ত হলো। তারপরে এটা হলো 2, তারপরে 3 কিভাবে হবে? যেভাবে আমরা এভাবে 10-এর পরে যেভাবে 11 দিয়েছি সেভাবেই। তাহলে 1-এর পরে 0 দিয়েছিলাম, 10 হয়েছে। তারপরে 1-এর সাথে 1 দিলাম, 11 হয়েছে। ঠিক এখানেও 1-এর সাথে 0, এটা হয়ে গেল 2, 1-এর সাথে 1 দিয়ে এটা হয়ে গেল 3। কারণ এদের 2 3 প্রকাশ করার মতো আলাদা কোনো সংখ্যা, আলাদা কোনো অঙ্ক ছিল না, এজন্য এই দুটো ব্যবহার করেই হবে। তারপরে 4, তারপরে 5, একইভাবে সেটা গ্রো করবে, কিন্তু এই দুটো সংখ্যা, এই দুটো অঙ্ক দিয়েই সংখ্যা তৈরি হবে। আশা করছি যে এই 4টা সংখ্যা পদ্ধতির বেসিক সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা যদি থাকে সেটাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করার কারণ হচ্ছে কম্পিউটার ডেসিমাল বোঝে না, কম্পিউটার শুধুমাত্র বাইনারি বোঝে। তাহলে একটা ডেসিমাল সংখ্যা আমরা বুঝি, এটাকে কম্পিউটারকে বুঝাইতে হলে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারিতে রূপান্তরের দুইটা প্রসেস, একটা হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে আর একটা ভগ্নাংশের ক্ষেত্রে। কারণ সংখ্যা দুই ধরনের হয়। যেমন ধরো এখানে 22, সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা, তাহলে এটা পূর্ণাংশ। তারপরে 0.625, এটা কি? এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা এখানে কি লেখা আছে যে পূর্ণাংশের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই 22টাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ একবার ভাগ করব না, যেই যতবার ভাগ করা সম্ভব ততবারই ভাগ করব। তারপরে ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়? 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এই দুটা ম্যাথ প্র্যাকটিস করে দেখি আসলে কিভাবে কি হয়। আমরা 22কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসে? 2 দ্বারা ভাগ করলে 11 আসে। তো এটা আমরা নর্মালি এভাবে ভাগ করি যে 22কে 2 দ্বারা ভাগ করলে 11 আসে। তাহলে ভাগশেষ আসলো 0, ভাগশেষটা এই পাশে লিখতে হবে। এখন এইটাকে আবারও 2 দ্বারা ভাগ করব। তাহলে 11কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 5 2 10, ভাগশেষ থাকলো 1। তাহলে এখানে আসলো 5, ভাগশেষ থাকলো 1। তাহলে এই অংশটা হচ্ছে ভাগশেষ।
এই 5কে আবার 2 দ্বারা ভাগ করলে কি হবে, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আর ভাগশেষ 1 থাকে। এই 2কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 2 1 কে 2, হাতে কিছু থাকে না, 0। তারপরে এটাকে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসে, 2কে তো 1 দ্বারা ভাগ করা যায় না, এটা ছোট সংখ্যা, সংখ্যা যদি ছোট হয়ে যায় ভাগফল আসবে 0, ভাগফল 0, আর ভাগশেষ এটাই 1। তাহলে আর তো ভাগ করা যাবে না, 0কে আর ভাগ করা যাবে না। এখন আমাদের এই যে সমস্ত সংখ্যা বের হলো সেটাকে নিচ থেকে উপরের দিকে যদি আমরা সাজাই তাহলে ঠিক যে সংখ্যাটা আসে সেটাই হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে 22 10, এটা বাইনারিতে কত, 10110, এটাই। এখন 0.625কে আমরা যদি ডেসিমাল থেকে বাইনারিতে করতে চাই তাহলে কি হবে, 0.625, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে কি আসে, 5 দুগুণ 10 0, হাতে থাকে 1, 2 দুগুণ 4, আর একে 5, 4 আর একে 5, তারপর কি আসবে, 6 দুগুণ 12, 2 হাতে থাকে 1। তো ওই একটা কিন্তু দশমিকের এই পাশে আসবে, কারণ এখানে 3টা অঙ্ক ছিল, এখানে 3টা। তারপর এটাকে আবারও 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি আসে, 200, 5 দুগুণ 10 0, হাত থেকে 1, 2 দুগুণ 4 একে 5, তাহলে কিছু আসলো না, এখানে 0। তো এটাকেই যদি এই 500কে আবারও করতেছি 2 দ্বারা গুণ, তাহলে এটা কি আসে, 200, 200, 5 দুগুণ 10, তাহলে হাতে থাকে 1, 3টা অঙ্ক কিন্তু হয়ে গেছে, 3টা দিয়ে শুরু করছিলাম, 3টা হয়ে গেছে, যেটা বাকি থাকবে এটা হচ্ছে দশমিকের এই পাশে। তো এটাকে একটা টান দিলাম, এখানে 0 এসে গেছে, তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ। এই জায়গাতে উপর থেকে নিচে সাজাতে হবে, উপর থেকে নিচে সাজাইলে যেটা আসবে সেটাই হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে কি আসলো, 0.625 10, এটার অ্যান্সার আসলো হচ্ছে 101, কিন্তু এটা দশমিকে যেহেতু তাহলে 0.101। তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। আশা করছি যতটুকু বুঝাইলাম বুঝতে পেরেছো। তবে এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত যে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় আমরা কি করলাম, 2 দিয়ে ভাগ করলাম। এই 2টা কি, এই 2টা আসলে বাইনারির বেস ছিল, বাইনারিতে অঙ্ক ছিল 2টা, এই 2টা অঙ্ক থাকার জন্য কিন্তু 2 দিয়ে ভাগ, এটাকে বলা হয় বেস। যেই একটা সংখ্যা পদ্ধতিতে যেই কয়টা অঙ্ক থাকে সেই অঙ্ক সংখ্যাকে তার বেস বলা হয়। ডেসিমালের বেস তাহলে কত, ডেসিমালে এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে, তাহলে এটার বেস 10। বাইনারিতে যেহেতু 2টা আছে এর বেস 2। অক্টালে 7 পর্যন্ত আছে, 0 সহকারে যদি গুণি তাহলে এখানে 8টা অঙ্ক আছে, তাহলে এটার বেস 8। তারপরে হেক্সাডেসিমালে 0 থেকে f পর্যন্ত 16টা অঙ্ক আছে, তাহলে এটার বেস 16। তো ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় আমরা কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম পূর্ণ সংখ্যায়, সেই 2টা হচ্ছে এখানকার বেজ। তাহলে ডেসিমাল থেকে যদি আমি অক্টালে কনভার্ট করতে চাই তাহলে এই জায়গাতে 2 দ্বারা ভাগ না করে এইখানকার বেজ 8 দ্বারা ভাগ করব। ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে এটার বেস 16, তার মানে এখানে 2 না দিয়ে দিব হচ্ছে 16 দ্বারা ভাগ করব এই জায়গাতে। তাহলে 8, 16 এই জিনিসগুলা যখন যেটা চাওয়া হবে সেটা দ্বারা ভাগ করা যাবে। আবার
এটা পূর্ণাংশের ক্ষেত্রে ছিল, ভগ্নাংশের ক্ষেত্রেও একই বিষয়। আমরা এখানে 2 দ্বারা করে গুণ করেছি, 2 দ্বারা গুণ করেছি। তো এখানে যদি আমাকে অক্টালে কনভার্ট করতে হইতো তাহলে 8 দ্বারা গুণ করতাম এখানে। আবার যদি হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলতো তাহলে কিন্তু 16 দ্বারা গুণ করতাম। তো আশা করছি আজকের ক্লাস ভালো লেগেছে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে এই ডেসিমাল থেকে আর বাকি দুইটাতে অক্টাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়, এবং সেখান থেকে আবার ডেসিমালে কিভাবে কনভার্ট করা যায় সে সমস্ত বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।